সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন 2024 সালে বাংলাদেশে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে আমরা একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এবং এই জুলাই ম্যাসাকার যে সরকার চালিয়েছে সেই জুলাই ম্যাসাকারের বিচার এবং একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে নতুন একটি রাজনৈতিক শক্তির উত্থান হয়তো দেখা যেতে পারে। সেই রাজনৈতিক শক্তির উত্থান নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করব। ভাই, আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যে রাষ্ট্রের সংস্কার হতে পারে সেই সংস্কারটি আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? যে প্রথম হলো আমরা লক্ষ্য করা যাক যে জুলাই গণবিপ্লব যাকে আমরা বলছি, বিপ্লবটা এমন একটা বিপ্লব যেটা বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে এরকম কিছু দেখা যায় নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি এটা ঘোষণা দিয়েছে, এটা দ্বিতীয় স্বাধীনতা দিবস, তার মানে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মতো। তো এই আন্দোলনে কে না অংশগ্রহণ করছে, তার মানে হলো একদম ছাত্র জনতা থেকে শুরু করে সমস্ত শ্রেণীর, কৃষক শ্রমিক থেকে শুরু করে বৃদ্ধ যুবক সবাই। তো এর ফলে এই যে বিপ্লবী সরকার, এই অন্তর্বর্তী সরকার একটা বিশেষ পরিচয় আছে, এটা একটা বিপ্লবী সরকার। তো পৃথিবীতে যখনই কোনো দেশের বিপ্লবী কোনো সরকার আসে তার সবচেয়ে বড় ইমিডিয়েট যে দায়িত্বটা থাকে সেটা হলো রাষ্ট্রকে সম্পূর্ণরূপে ঢেলে সাজানো, তার মানে এটাকেই বিপ্লব বলা হয়। তো খেয়াল করা যাক আমাদের এই সরকার, এই যে ঢেলে সাজানো মানে সংস্কার, এই জনগণ সংস্কারের উদ্দেশ্য মূলত এই সরকার গঠন করেছে এবং ছাত্র জনতার মূলত এই সম্মতিতে এই সরকার পরিচালিত হচ্ছে। এখন খেয়াল করা যাক আমাদের এই সংস্কার বলতে আসলে কি বোঝানো হচ্ছে। তো সংস্কারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি আমাদের দুই ধরনের সংস্কার হবে রাষ্ট্রে। একটা হবে রাষ্ট্রের ইমিডিয়েট, যেটা হলো স্বল্পমেয়াদী সংস্কার, যেটাকে আমরা তিনটি জায়গায় বলছি স্বল্পমেয়াদী সংস্কার হবে। এক নম্বর, আমাদের রাষ্ট্রের সংবিধান চেঞ্জ করতে হবে, যেহেতু সংবিধান ফ্যাসিস্ট একটা কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। তো এইটাকে চেঞ্জ করে সম্পূর্ণরূপে একটা ব্যালেন্সড গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সংবিধান পরিবর্তন, এটা হলো এক, যেটার মাধ্যমে আইন বিভাগ বা আমাদের জাতীয় সংসদ ইচ এন্ড এভরিথিং চেঞ্জ হবে। দুই নম্বর বিষয় আসতেছে হলো আমাদের শাসন বিভাগ, যে শাসনটাই একটা ফ্যাসিস্টদের দোসরে পরিণত হয়েছিল, যে এরা মানুষকে এই যে মানে প্রায় আমরা জানি যে জাতিসংঘের রিপোর্টেই 650 জন যে হত্যা হয়েছে এটা প্রমাণ হয়ে গেছে। তার মানে এত মানুষকে যারা হত্যা করলো, সে পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে যারাই আছে, প্রশাসন রাষ্ট্রের ভাগ, এটা ইমিডিয়েটলি সংস্কার হবে। তিন নম্বর, আমরা জানি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি ভাগ হলো বিচার বিভাগ। এই বিচার বিভাগ কিন্তু একটা কু করার সম্ভাবনা আমরা দেখেছিলাম, আর এটা সম্পূর্ণ দলীয়ভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এই বিচার বিভাগ সংস্কার করতে হবে, আর অন্যতম কাজও আছে এখানে, কারণ যে আওয়ামী লীগের কথা হচ্ছে সেটাও বিচার আসবে। তো এটা ইমিডিয়েট। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই যে বিচার বিভাগ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অনেক রায় বা তাদের অনেক সিদ্ধান্ত দিয়েছেন, সেগুলোকে আপনি কিভাবে দেখেন? আমাদের আসলে জাতীয় জীবনে কিভাবে বাংলাদেশের উন্নয়নের পথে কিভাবে বাধা প্রদান করেছে? যে আমরা জানি যে আমাদের বাংলাদেশের যদি আমরা রায়গুলো খেয়াল করা যাক, এই যে মানে বিচারপতি এম খায়রুল হক, যিনি প্রথম তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিলেন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল একটা মানে জনগণের কাছে গ্রহণযোগ্য। এইটার ফলে কিন্তু গণতন্ত্রের কবর রচিত হওয়া শুরু করে। আমরা জানি আমাদের 14 নির্বাচন সেটা একদম ভয়াবহ, 18তম ভয়াবহ বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়েছে মধ্যরাতের নির্বাচন। তো আমাদের এই যে একটা হলো বিচার বিভাগ, আগেই বলছি বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে। তো এইটা সংস্কারের পার্ট। তো আমি সংস্কার আরেকটা পার্টে যাব, যেটাকে বলি দীর্ঘমেয়াদী সংস্কার। সংস্কারটা কিরকম? আমরা জানি যে আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি শেষ হয়ে গেছে, ব্যাংকগুলো লুটপাট করে সব শেষ হয়ে গেছে, হ্যাঁ, রিজার্ভ কমে গেছে। তো এই বিষয়গুলো এটা তো একদিনে শেষ হবে না, এটা পুরাপুরি মানে বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়ে, এখানে রেমিটেন্সের বিষয় আছে, আমাদের গার্মেন্টস আছে, একই সাথে যারা বিদেশে যারা আমাদের এখানে ইনভেস্ট করবে, এফডিআই থেকে শুরু করে সবগুলো, বিশেষ করে আমাদের এডিবির সাথে অলরেডি সরকার কথা বলছে যে এখান থেকে যাতে 120 কোটি টাকার মতো, মানে 120 কোটি ডলার এরকম পায়, IMF এর লোন ইতিমধ্যে চলমান। তো এটা একটা বিষয়, এটা তার মানে অর্থনৈতিক সংস্কার হবে দীর্ঘমেয়াদী। এই সংস্কারটা এরপরে আমরা যদি বলি শিক্ষা সংস্কার, অলরেডি আমাদের এই যে যিনি শিক্ষা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ, তিনি বলছেন পুরাতন সিলেবাসের মধ্যে ফিরে যাবেন, যেটা এই যে মাঝখানে যে অলরেডি যে একটা একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে, যে সিলেবাস বুঝতেছে না, টিচাররা পড়াতে যাচ্ছে তারাও বুঝতেছে না, স্টুডেন্টরা বুঝতেছে না, এই ধরনের একটা হিজিবিজি। আমার মনে হয় কি আমাদের দেশে বোধহয় এই শিক্ষা সংস্কারটা সবচেয়ে বেশি দরকার। আমরা জানি শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড, আর টেকসই যদি আমরা রাষ্ট্রকে উন্নয়ন করতে চাই, যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আসা যাক, যে ছাত্ররা এখানে মূলত জীবন দিল আর ঢাকা ভার্সিটি সেখানে এরা নেতৃত্ব দিয়েছে। তো এরা যদি ঠিকঠাক মডেল ভাবে সংস্কার করা হয়, ইভেন এখানে ছাত্র রাজনীতির কথা আছে, শিক্ষার পরিবেশটা কেমন হবে, কারিকুলাম কেমন হবে, গবেষণার উপর জোর দিতে হবে। তো এই মুক্ত পরিবেশে একটা সাস্টেনেবল, যেটা টেকসই হবে এমন শিক্ষা ব্যবস্থা,
এটা এখানে হুট করেই হবে না, এটাকে গবেষণার মাধ্যমে পুরি বিশ্বের উপযোগী করে আমাদেরকে এটা তৈরি করতে হবে। তার মানে শিক্ষা সংস্কারও একটা দীর্ঘমেয়াদী সংস্কার। এর পরবর্তী আমরা স্বাস্থ্য খাতের কথা যদি বলি, সেটা সংস্কার করতে হবে, এটাও বড় ধরনের একটা দীর্ঘমেয়াদী সংস্কার। তো আমাদের রাষ্ট্রের যত ধরনের, আমাদের যদি এই যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানও আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, আমরা বলি এই পার্টটা আমরা বলি যে আমাদের রাষ্ট্রের যে সংস্কারের দিকে যদি আমরা তাকাই, যে আমাদের বাংলাদেশের ইন্টারনাল যে পার্ট, এর সাথে যদি বহির্বিশ্বের কথা আমরা একটু খেয়াল করি, আমাদের পররাষ্ট্রনীতির কথা, এটা কেমন হবে নতুন সরকারের পররাষ্ট্রনীতি? কারণ আমরা জানি এর আগে আমরা ভারতের কোলে মানে সম্পূর্ণ ভারত ভিত্তিক নির্ভর হয়ে গেছিল, যেটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ ছিল। আমাদের বাংলাদেশের ওই যে বিভিন্ন আবরার ফাহাদ আমরা জানি, সে কিন্তু মূলত এই একটা পোস্ট, হ্যাঁ, এইগুলো নিয়ে। তার মানে এইরকম আমরা স্বাধীন পররাষ্ট্রনীতি চাই, আমরা সবার সাথে, ইভেন ভারতের সাথেও আমাদের বন্ধুত্ব হবে, বা একই সাথে চীন, আমেরিকা, সবার সাথে, কিন্তু আমরা কাউকেই আমাদের স্বার্থ বিকিয়ে দেব না, আমাদের জনগণের ম্যান্ডেট রাখবে। তার মানে এবার আসলে থাকে এইটা হলো আমাদের সংস্কারের পার্ট, যে সংস্কারের একটা থাকবে দীর্ঘমেয়াদী আর একটা থাকবে স্বল্পমেয়াদী। আর স্বল্পমেয়াদী প্রশাসনিক সংস্কারের মধ্যে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো আমাদের দুদক, এইটা খুবই ইমিডিয়েটলি সংস্কার করতে হবে। তার কারণটা হলো দুদককে মূলত এই যে যারা ঘুষ দুর্নীতি লুটপাট যা কিছু করেছে, এই দুদককে দ্রুত তাদেরকে তথ্য অনুসন্ধান করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। আর একই সাথে যত পুলিশের সংস্কার অলরেডি শুরু হয়ে গেছে, এগুলো বড় নিয়োগ হবে সামনে। এবং একই সাথে আমাদের যে এই যে সংবিধান সংস্কারের কথাটা একটু বলি, যেটা আমাদের প্রথম যে 3টা সংস্কারের মধ্যে সংবিধান সংস্কারও ছিল। সংবিধান আমরা জানি অলরেডি এই ফ্যাসিস্ট সরকার এমনভাবে সংবিধান, আপনি অবাক হয়ে যাবেন, পঞ্চদশ সংশোধনীতে যেটা যুক্ত করছে রাষ্ট্রের সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগের, এবং কিছু আরো তফসিল সহ, এগুলো চেঞ্জই করা যাবে না। এটা কি অদ্ভুত বিষয়! এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো বৈশিষ্ট্য হইতে পারে না। তো যাই হোক, এটা যদি সুপ্রিম কোর্টের মাধ্যমে, যারা বিখ্যাত এখানে আইনজ্ঞরা আছেন এখানে, তারা কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে যদি এটা সুপ্রিম কোর্ট যত হ্যাঁ এটা যদি বাতিল করে দেয়, মানে এই পঞ্চদশ সংশোধনকে অবৈধ করে দিলে, তখন কিন্তু গণভোট সিস্টেম বা এটা ফিরে আসবে। একই সাথে এখানে আমাদের সাংবিধানিক সংস্কার, গুরুত্বপূর্ণ কি সংস্কার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ব্যালেন্স করা, পুরাপুরি প্রধানমন্ত্রীকে একটা স্বৈরশাসক রূপ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি একদম নমিনাল হয়ে বসে আছেন, ওনার কোনো সিদ্ধান্ত নাই। আমাদের সংবিধানে শুধু দুইটা, ওনার অ্যাবসলিউট পাওয়ার ছাড়া রাষ্ট্রপতির খুব কোনো পাওয়ার দেখা যায় না, সবগুলো ডেলিগেটেড, মানে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে এসে করবে আর কি। জি জি, এইটাই যাতে না হয়, কারণ রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান, তাকে কোনো ক্ষমতা কেন দেওয়া হয়নি। আরেকটা হলো এখানে 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি যেরকম থাকতে পারবে না, এটা অলরেডি আছে, কিন্তু তাকে কিছুটা পাওয়ারও দেওয়া হবে। আরেকটা হলো প্রধানমন্ত্রীর পাওয়ার কিছুটা কমিয়ে দিয়ে তাকেও 2 মেয়াদের বেশি থাকা যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে প্রধানমন্ত্রী পদের মেয়াদ 2 মেয়াদের বেশি থাকা যাবে না। তার কারণ এটাও বাংলাদেশে যাতে কোনো স্বৈরশাসক ভবিষ্যতে না আসতে পারে। তার মানে এই ধরনের একটা সংস্কার হবে। নির্বাচন কমিশনকে, এই সংবিধানের মাধ্যমে নির্বাচন কমিশনকে খুবই শক্তিশালী করতে হবে। কারণটা হলো যে আমাদের এই যে নির্বাচনই তো আমাদের একটা চাই, আমাদের গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই এই বাংলাদেশের মানুষও মূলত ভোট দিতে পারে না 15-16 বছর ধরে। তাহলে এই গণতান্ত্রিক যে দেশ আমরা বাংলাদেশ হতে চাই, তার মানে এই বিপ্লবের, এই সরকারের অন্যতম লক্ষ্য একটা স্বাধীন পরিপূর্ণরূপে নির্বাচনের পরিবেশ তৈরি করা। জাল ভোট দেওয়া, এগুলো আমাদের আওয়ামী লীগের আমলে প্রতিনিয়ত একটা ব্যাপার হয়ে গিয়েছিল। স্থানীয় শাসন বলেন, আপনি জাতীয় নির্বাচন বলেন, সব জায়গায় এরকম একটা ব্যাপার স্যাপার দেখা গিয়েছে। সেটা কিভাবে সংস্কার হতে পারে আসলে নির্বাচন কমিশন নিয়ে? আমি যদি প্রথম কথা হলো, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য অবশ্যই সেটা মুখে আছে, কিন্তু এই ভোট দেওয়ার যে পরিবেশটা আগে তৈরি করতে হবে, এটা অলরেডি যারা বিরোধী মানে বিএনপি সহ অন্যান্য যারা দল আছে, তারাও কিন্তু সরকারকে সময় দিতে রাজি হয়েছে। একই সাথে এখানে যারা সরকার, তারাও ঘোষণা দিয়েছে তারা এখানে মানে এরা মূলত বাংলাদেশের সংস্কার, জনগণ যেটা চাচ্ছে সেটা করবে, একই সাথে নির্বাচনের পরিবেশ তৈরি করবে, এটাও মূলত জনগণের দাবি। এখন আসা যাক, তার মানে স্বল্প মেয়াদী সংস্কারগুলো এই সরকারকেই করে ফেলতে হবে। সেটা সময় কত বছর লাগবে আমরা বলতে পারছি না, কিন্তু সেটা আশা করা হতে পারে 1 বছর বা 1.5 বছর বা এরকম হতে পারে। কিন্তু এর মধ্যে তারা এটা পূর্ণাঙ্গ প্রশাসনিক সংবিধান, একই সাথে বিচার বিভাগ সংস্কার করলো, এই দুদক সংস্কারের মাধ্যমে পুরো রাষ্ট্রের সবাই বিচারের আওতায় নিয়ে আসলো, যেটা আওয়ামী লীগ সহ এদের বিচার হতে থাকবে, সেটা এই ট্রাইব্যুনালে, যেটা এটা আসছে। কিন্তু আমি এটা একটু ফিনিশ করে নিই, যে এর পরবর্তীতে যেগুলো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংস্কার, শিক্ষা সংস্কার, স্বাস্থ্য সংস্কার, এগুলো চলমান থাকবে, কিন্তু তার মধ্যে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, যাতে একটা জাতি নির্বাচনে সবাই ভোটাধিকার করতে পারে রাষ্ট্রের সবগুলো সেক্টরেই। এটা কিন্তু আমরা জানি জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় যে সরকারগুলো, সবগুলোই একটা নির্বাচিত প্রপার ভোটের মাধ্যমে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশে উত্তরণ ঘটবে। আচ্ছা, আপনি যে একটু আগে বিচার বিভাগের সংস্কারের কথা বলছিলেন, আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগে যে আন্দোলনটা হয়েছে 24 গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের আগে যে জুলাই ম্যাসাকারটা হয়েছে, সরকারি মদদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটাও কিন্তু সেটার বিচার করাটাও আমাদের বিচার বিভাগের একটা সংস্কারের মধ্যে পড়ে। সেটা বিচারটা আসলে কিভাবে হতে পারে আপনার দৃষ্টিতে কি মনে হয়?
যে এটা তো এই বিপ্লবের সবচেয়ে প্রথম দাবির একটি, যে বিচার করতে হবে। এই বাংলাদেশ থেকে বিচার উঠে গেছিল। আরেকটা কথা হলো, এত বড় গণহত্যা ঘটেছে, যেটা অলরেডি কিন্তু আমাদের যিনি আইন উপদেষ্টা তিনি বলেছেন এটা জুলাই গণহত্যা, ঠিক আছে। এবং অলরেডি জাতিসংঘের যে প্রতিনিধি দল তারাও বাংলাদেশে চলে আসছে, এবং তারা প্রাথমিক একটা প্রতিবেদন দেখিয়েছে 650 জন মানুষকে হত্যা করা হয়েছে এখানে। সেই আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে নির্মমভাবে হত্যাকাণ্ডগুলো হয়েছে। তো এই হত্যাকাণ্ডের একটা হলো, যেহেতু আন্তর্জাতিক যে জাতিসংঘ তারা কিন্তু যুক্ত হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশে অতীতে কখনোই এরকম কোনো বিচার কাঠামো দেখা যায় না যে আন্তর্জাতিকভাবে কোনো একটা তদন্ত হয়েছে, তারা যুক্ত হয়েছে। তার মানে এটা একটা নতুন একটা আইডিয়া। হ্যাঁ, 73-এ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হলেও সেটা 2010 সালে গঠিত হয়েছে, এবং সেখানে যারা বিচারক ছিলেন সবাই বাংলাদেশের। এবং তদন্ত সংস্থার ক্ষেত্রে আমরা দেখিনি যে আন্তর্জাতিক একটা এনগেজমেন্ট ছিল, বা ইন্টারন্যাশনাল জেনোসাইড কনভেনশনের আন্ডার আমরা যদি দেখি টোকিও ট্রাইব্যুনাল কিংবা নুরেমবার্গ ট্রাইব্যুনাল বা রুয়ান্ডা জেনোসাইডের সময় যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেখতে পারি না। এখন কি আমরা নতুন কোনো প্ল্যাটফর্ম তৈরি করে কি বিচার করা সম্ভব কিনা, বা সেটার বৈধতা কতটুকু হবে সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি। যে অবশ্যই প্রথম কথা হলো, আমরা জানি যে বিশ্বের যতগুলো গণহত্যাগুলো হয়েছে, সে নুরেমবার্গ ট্রাইব্যুনাল কথা আপনি বলেছেন, একসাথে রুয়ান্ডা ট্রাইব্যুনাল, এই সবগুলো কিন্তু একদম জাতিসংঘের প্রপার তত্ত্বাবধানে পুরাপুরি, ওখানে বিচারকগুলো আন্তর্জাতিক ছিল এবং সবাই এখানে এঙ্গেজ ছিল। এবং বাংলা এখানে বিশেষ করে রুয়ান্ডা ট্রাইব্যুনালে বাংলাদেশের একজন বিচারক কিন্তু ছিলেন সেখানে, বিচারপতি টি.এস. খান, যেটা আমাদের জন্য একটা গর্বের। তো খেয়াল করা যাক যে এই যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কারণ আমরা চাই এখানে কোনো ধরনের প্রতিহিংসা রাজনীতি যাতে না হোক। যারা অপরাধ করেছে, এই ম্যাসাকারের হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা পাবে। তাহলে আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা এখানে জাতিসংঘ থেকে শুরু করে তারা তদন্ত কাজে সহায়তা করছে। বিচারক যদি নাও হয়, অন্তত যারা পর্যবেক্ষক হিসাবে, যেহেতু জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থাগুলো যদি এখানে এঙ্গেজ থাকতে চায়, তাহলে এটার জন্য তো আমাদের নতুন করে একটা আইন করা প্রয়োজন। আর বিশেষ করে অপরাধ ট্রাইব্যুনাল যে কথা আপনি বলছেন, ওখানে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছিল যে এখানে একটা রাজনৈতিক বিষয় তো অবশ্যই আছে, আর একটা বিষয় ছিল ওখানকার নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু আন্তর্জাতিকের কাউকে এঙ্গেজ করা হয়নি। না কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষককে এখানে সুযোগ দেওয়া হয়েছে, না তদন্ত কাজে তাদের সহায়তা নেওয়া হয়েছে, না তাদের এই আইনটা, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা 1973 সালের আইনটা 2009 সংশোধন করা হয়, এইটার কোনো আন্তর্জাতিক কোনো সংগঠন বা আন্তর্জাতিক কোনো বিচারের সাথে কোনো কাঠামোতেই মেলে নাই। তো এই জন্য ওইটাতেই যদি আবার বিচার করা হয়, তার মানে এরা ভবিষ্যতেও আওয়ামী লীগ বা যারাই হোক, তারা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাবে যে না, এটা প্রপারলি হয় নাই। তো এই জন্য আমরা চাই যে একটা প্রপারলি হোক, কোনো প্রতিহিংসা না হোক, এবং সেটা যাতে সবাই আন্তর্জাতিকভাবেও একটা রেকর্ড হয়ে থাকে যে গণহত্যার বিচার একদম সারা পৃথিবীতেই, যে গণহত্যা যারা করছে তাদের বিচার সবার সামনে একটা নতুন আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, হ্যাঁ এটা আইনি কাঠামো তো সম্ভব। তার কারণ আমরা অলরেডি জানি, আজকেও কিন্তু অধ্যাদেশ দিয়েছে আমাদের যে স্থানীয় শাসনে, যেটা হলো যারা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে পৌরসভা, সিটি কর্পোরেশন যারা পালিয়ে গেছে, যেরকম আমরা জানি ঢাকা সিটি কর্পোরেশন মেয়র ফজলে নূর তাপস, তারাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এইখানে প্রশাসক নিয়োগ করেছে অলরেডি অধ্যাদেশ, তার মানে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে অবশ্যই কি করা যাবে, এটা ট্রাইব্যুনাল গঠন করা যাবে, এটা সম্ভব। আমাদের পরবর্তী যে নির্বাচন হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে, সেই নির্বাচনের ফ্রেমওয়ার্কটা কি হতে পারে, বা কিভাবে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবে? কারণ তার ওই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তাহলে নির্বাচন সম্পর্কে যদি একটু বলতেন, যে নেক্সট নির্বাচনটা কিভাবে, মানুষের অংশগ্রহণ কেমন হতে পারে, বা নির্বাচনটার আসলে আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে মিলবে কিনা, সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি। জি অবশ্যই। একটা হলো, এই বিপ্লবের রক্ত দেওয়ার অন্যতম কারণ বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, যেটা আমরা জানি 14 সালে, 18 সালে, ইভেন 24 সালে। তো এই ভোট, যেটা কিনা আমরা জানি যে বাংলাদেশের মানুষ এই গণতন্ত্রের জন্য এর আগে অসংখ্যবার রক্ত দিয়েছে এবং সেটা আবারও দিল। তো এটা যেরকম আমাদের জাতির জন্য গৌরবের, যে আমরা বারবার রক্ত দিয়ে আর নিজেদের জাতিকে, নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছি। তো এই বাংলাদেশে একটা প্রপার নির্বাচন সবার আকাঙ্ক্ষা, এই সবার আকাঙ্ক্ষা, এখানে যারা বিরোধী দল আছে, মানে এক কথা সবাই। তো এখন এইটার জন্য এখন আমাদের রাষ্ট্রজাত সংস্কার হচ্ছে, বিশেষ করে প্রশাসনিক সংস্কারটা যদি হয়ে যায়, আবার একই সাথে পুলিশ প্রশাসন, এগুলো যদি সংস্কার হয়ে যায় প্রশাসনের মধ্যেই, সংবিধান সংশোধন করে যদি ক্ষমতার ব্যালেন্স করা হয়, আবার বিচারকে যদি ঠিকমতো দাঁড়ানো হয়, এই তিনটা বিষয় যদি দাঁড়িয়ে যায়, তার মানে হলো তখন কিন্তু নির্বাচন একটা পরিবেশ আসবে, বিশেষ করে নির্বাচন কমিশনকেও যখন সংস্কার করা হবে। তো এরপরে এখন নির্বাচন যে পরিবেশের মধ্যে খেয়াল করা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ নতুন ধারার একটা রাজনীতি চাচ্ছে, যে রাজনীতি হবে হানাহানি মুক্ত, এখানে সকল মানুষকে নিয়ে, কোনো সাম্প্রদায়িক সংঘাত হবে না। এবং এই যে অলরেডি আমরা দেখেছি এখানে কিন্তু একটা বিশাল বিষয় ছিল, সাম্প্রদায়িক সংঘাত লাগানোর একটা বেশ করে অপচেষ্টা চলছিল, হ্যাঁ ভারতীয় বা এই যে এখান থেকে যেটা আওয়ামী অপচেষ্টা, কিন্তু এটা কিন্তু সবাই ব্যর্থ করে দিয়েছে। ছাত্ররা যেরকম রাজপথে ছিল, ইভেন অবাক করার কারণে ইসলামপন্থী যারা দলগুলা, তারা কিন্তু মন্দির,
ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে সব মন্দির পাহারা দিয়েছে। হ্যাঁ, এটা তার মানে এটা কিন্তু আমাদের জন্য বিশাল আশার খবর যে আমাদের এই দেশে আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে আমরা সবাই বাংলাদেশি, এই পরিচয় এখানে আমরা কোনো ধরনের, কারণ এই দেশে সবার অধিকার থাকবে। তো এই জন্য মূলত আমাদের এই নতুন চিন্তা চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, তার মানে হলো এখানে নির্বাচনে সব দলই যেরকম অংশগ্রহণের সুযোগ পাবে, ঠিক একই সাথে ছাত্রদের মধ্য থেকেই বেশ করে জনগণেরই একটা বিশাল অংশ, তারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুক কমেন্টস বিভিন্ন বলছে যে আমরা নতুন ধারার রাজনীতি চাই। এবং বিশেষ করে ছাত্র যারা এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যেও কিন্তু একটাই আছে। তার কারণটা খেয়াল করেন যে এই সরকার যারা ছাত্রদের সমর্থিত, তারা এই সরকার তারা যে সংস্কার কাজটা করছে, এই সংস্কার তো আসলে ওই যে দীর্ঘমেয়াদী যেগুলো আছে অর্থনৈতিক থেকে শুরু করে সবগুলো, তখন তো এইগুলোতে নির্বাচন আগে শেষ করা সম্ভব না। তার মানে বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী সংস্কার করার জন্য, তার মানে এই রকম সমর্থিত বা এরকম একটা দক্ষ সরকার বা ছাত্রদের এরকম একটা, এরা পরবর্তীতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যাতে আসতে পারে, তার মানে তাদের একটা রাজনৈতিক দল করার সম্ভাবনা ব্যাপক রয়েছে। কিন্তু এটার জন্য জি 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 কিন্তু এই দলটা যে এখনই করা এটা উচিত হবে না। তার কারণটা হলো এই মুহূর্তে পুরো জাতি ঐক্যবদ্ধ আছে। এই মুহূর্তে আগে সংস্কার, ওই যে বিশেষ করে মৌলিক সংস্কার যেগুলো বললাম, এই যে মানে সংবিধান, প্রশাসন, একই সাথে হলো আমাদের এই বিচার বিভাগ, এই মৌলিক সংস্কার, একই সাথে যে বিচার করা আর কি যেগুলো, এইগুলো যখন পুরো জাতি ঐক্যবদ্ধভাবে করবে, এরপরে তখন তো নির্বাচনের পরিবেশ আস্তে আস্তে তৈরি হবে। তখন দেখা গেল হ্যাঁ, ছাত্র জনতা জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে তারা এই রকম রাজনৈতিক দল করতে পারে, এরকম অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে ধরেন একটা নতুন রাজনৈতিক দল গঠিত হলো ছাত্রদের নেতৃত্বে এবং সেখানে আদার্স যারা আছে তাদের সবার এনগেজমেন্ট থাকলো। এখন সেটা কি পরবর্তীতে টিপিক্যাল যে রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি, আওয়ামী লীগ, এই যে এই ঘরানার যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের সাথে তাদের মতো করে আবার দেশ চালানো শুরু করবে, কিংবা নাকি আমরা একটা সোনার বাংলাদেশের, আমরা একটা স্বপ্নের বাংলাদেশের যে স্বপ্ন দেখেছি আমরা, সেটা পরিপূর্ণ হবে বলে আপনি মনে করেন? জি, আমার যেটা, আমি প্রথমত আশাবাদী যে রক্ত দিয়ে এই তরুণেরা মূলত বাংলাদেশকে ই করলো, এখানে সবাই অংশগ্রহণ যদি করেছে কিন্তু তরুণরা নেতৃত্ব দিয়েছে। তো এই জন্য ছাত্রদের যে দল যদি যেটা হয়, সেটা তো আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারবো কেমন দল হয়। কিন্তু মানুষের যেটা আকাঙ্ক্ষা, একটা পরিচ্ছন্ন স্বচ্ছ এবং যেটা হলো মেধাবী নেতৃত্ব উঠে আসবে, যার মাধ্যমে বাংলাদেশে ওই যে বললাম যে আগের যেটা হয়েছিল, যেরকম আওয়ামী লীগ যেরকম ভয়ানকভাবে ফ্যাসিস্ট হয়ে গেছিল, তার কারণে যারা বিরোধী যারা, তাদেরও কিন্তু প্রতিক্রিয়াটা ওরকম ছিল, একটা প্রচলিত ব্যাকডেটেড রাজনৈতিক মডেল ছিল আমাদের। কিন্তু এখন যদি যে ছাত্রদের দ্বারা যদি একটা নতুন রাজনৈতিক শক্তি হয়, তার বিপরীতে কিন্তু তাহলে যারা অপোজিশনে থাকবে, বা অপোজিশন বলতে বোঝাচ্ছি যে জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতা আসবে, সেখানে যদি ছাত্ররা ক্ষমতা আসতে পারে, বিএনপি ক্ষমতা আসতে পারে, যে এটাই আসলে আমরা সবাই স্বাগত। তার কারণ বাংলাদেশের মানুষ যাকে চায় সেটা হোক। কিন্তু এটা বোঝাচ্ছে যে এই যে নতুন ধারা, যে ছাত্ররা যখন একটা রাজনৈতিক আত্মপ্রকাশ করবে বা এরা প্র্যাকটিস করবে, যারাই থাকবে, বিএনপি থাকবে, জামাত বা আরো যত যত দল আছে, তারাও কিন্তু নিজেদের মধ্যে সংস্কার করবে। কারণ কি, তারা দেখতেছে আমরা যাদের সাথে কম্পিট করছি, যে ছাত্ররা, তারা যেরকম দুর্নীতিমুক্ত, ঘুষ থেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন, বা তারা মানে সম্পূর্ণ নতুন এক চেতনা নিয়ে আসছে, ঠিক তাহলে এই সবার মধ্যেই, যেরকম আমরা একটা ক্রিকেটের ফুটবলের কথা বলি যে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো, এই দুইজন একে অন্যকে কি করছে, কম্পিট করতে করতে উভয়ই বেস্ট হয়ে গেছে, মানে একদম সর্বোচ্চ। ঠিক এরকম, হ্যাঁ। তার মানে যখন আমার মানে অপোনেন্ট হবে এত অসাধারণ মার্জিত, তাদের জায়গা থেকে দক্ষ, তার মানে বাকিরাও সেটার ইনফ্লুয়েন্সের মধ্যে আসবে। তো এরকম যদি হয়, এটা হবে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট আউটপুট, যে আমরা বাংলাদেশকে এরকম আর কোনো হানাহানির রাজনীতি দেখতে চাই না, একদম অসাধারণ, যে দেশের মানে সার্বভৌমত্বের প্রশ্নে সবাই থাকবে ঐক্যবদ্ধ, আর দেশ গঠনের জন্য হ্যাঁ গঠনমূলক বিরোধী দল চলবে, একই সাথে মানুষের ভোটাধিকার চলবে, আর রাষ্ট্রের বিশেষ করে অনেক সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো খুবই দুদক থেকে তথ্য কমিশন, বিশেষ করে আমাদের এই যে স্বাধীন সংবাদ মাধ্যম, এই সবগুলো খুব শক্তিশালী ভূমিকা পালন করবে, যেরকম আমরা একটা মডেল কান্ট্রি বা ওয়েলফেয়ার দেশ কান্ট্রি দেখতে পারি। আমাদের মৌলিক মানবিক অধিকার যেগুলো আছে, মৌলিক চাহিদা, সবগুলো নিশ্চয়তা চায় আমাদের রাষ্ট্রের কাছ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকক্ষণ আলোচনা শুনলাম। আমাদের পরবর্তী রাষ্ট্রের যে সংস্কার, এই সরকারের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যে একটা নির্বাচিত সরকার আসবে, তাদের কাছে আমাদের এই অনুরোধ থাকবে যে তারা যাতে রাষ্ট্র, মানুষের মন বুঝে যে একটা রাষ্ট্র গঠন করা যায়, মানুষের অংশগ্রহণ নিয়ে যে একটা রাষ্ট্র গঠন করা যায়, সেই ধরনের একটা সংস্কার ওনারা নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আলোচনা দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি।